আজকে আমরা এক অবিশ্বাস্য সত্যি ঘটনার কথা বলবো। ভাবুন তো, সাহারা মরুভূমির মাঝে একজন লাইব্রেরিয়ান কিভাবে একটা গোটা জাতির অমূল্য সাংস্কৃতিক সম্পদকে ধ্বংসের হাত থেকে বাঁচালেন। চলুন সেই গল্পটাই শোনা যাক। শুধু একবার কল্পনা করুন, একটা গোটা মহাদেশের লেখা ইতিহাস সব চিরদিনের মতো হারিয়ে যাওয়ার মুখে। এই যে স্ক্রিনে অক্টোপাসের ছবিটা, এটা কিন্তু কোনো সাধারণ ছবি না। এটা টিম্বাকটোর এক বহু পুরনো পাণ্ডুলিপি থেকে নেয়া। আর এটা তো বিশাল এক জ্ঞানভাণ্ডারের সামান্য একটা উদাহরণ মাত্র, যে ভাণ্ডারটা প্রায় শেষই হয়ে যাচ্ছিল। তো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, টিম্বাকটুর সেই সোনালি সময়ে। দেখুন, টিম্বাকটুর ভৌগোলিক অবস্থানটা ছিল খুবই অদ্ভুত আর গুরুত্বপূর্ণ। একদিকে নদী, আরেকদিকে মরুভূমি। এই দুয়ের মিলনস্থলে ছিল শহরটা। আর ঠিক এই কারণেই টিম্বাকটু হয়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য আর জ্ঞান বিজ্ঞানের এক জমজমাট কেন্দ্র। শুরুটা হয়েছিল ১৫০০ শতকে, যখন টিম্বাকটু ধীরে ধীরে বাণিজ্য আর জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠছে। আর ১৬ শতকে তো ছিল এর সেরা সময়, যাকে বলে স্বর্ণযুগ। কিন্তু ১৫৯১ সালে মরক্কোর এক আক্রমণের সব শেষ হয়ে যায়। ১৯ শতকে এসে ইউরোপের মানুষের কাছে টিম্বাকটু একটা কিংবদন্তির মতো ছিল, কিন্তু বাস্তবে ওটা তখন একটা প্রায় পরিত্যক্ত জনশূন্য জায়গায় পরিণত হয়েছিল। আচ্ছা, এই পাণ্ডুলিপিগুলোতে কি ছিল জানেন? এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। শুধু যে কোরআন বা ধর্ম নিয়ে লেখা ছিল তা কিন্তু নয়। আইন, অ্যাস্ট্রনমি, গণিত, চিকিৎসা, কবিতা কি ছিল না, এমনকি প্রেম আর যৌনতা নিয়েও গাইড ছিল। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় যে সেই সময়ের সমাজটা কতটা খোলামেলা, সহনশীল আর জ্ঞানের জন্য কতটা আগ্রহী ছিল। আর ঠিক এই প্রেক্ষাপটেই আমাদের গল্পের আসল হিরোর এন্ট্রি হয়। তার নাম আবদেল কাদের হায়দারা। এই মানুষটি ওই হারিয়ে যাওয়া জ্ঞানকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। আবদেল কাদের হায়দারা এক কথায় একজন আধুনিক লাইব্রেরিয়ান এবং স্কলার। সেই ১৮৮৪ সাল থেকে উনি এই অমূল্য পাণ্ডুলিপিগুলো খুঁজে বের করা আর বাঁচানোর কাজটা শুরু করেন। কাজটা সহজ ছিল না। কখনো উটে, কখনো নৌকায়, আবার কখনো পায়ে হেঁটে মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়েছেন তিনি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঐতিহ্যকে এক জায়গায় আনার এক অবিশ্বাস্য কঠিন মিশনে নেমেছিলেন তিনি। উনি যে কী মাপের মানুষ ছিলেন তা একটা ঘটনা শুনলেই বুঝবেন। একবার ১৭ শতকের একটা কোরআন কিনতে গেছেন। বিক্রেতা দাম চাইল ১০,০০০ ফ্র। এখন আমরা হলে কি করতাম? দরাদরি করে দাম কমাতাম, তাই না? কিন্তু হায়দারা উল্টো বললেন, না না, এর দাম তো আরও বেশি হওয়া উচিত, ২০,০০০ ফ্র নেন। কারণ তিনি জানতেন ওই জিনিসটার আসল মূল্য কত। শোনা যায় শেষ পর্যন্ত তিনি বিক্রেতাকে প্রায় ১,০০,০০০ ফ্র দিয়েছিলেন, যা ন্যায্য দামের চেয়ে অনেক অনেক বেশি ছিল। কিন্তু সব ভালো জিনিসের মতনই এই শান্ত সময়টা বেশিদিন থাকল না। গল্পের মোড় ঘুরে গেল। উত্তর দিক থেকে এমন এক বিপদ ঘনিয়ে এলো যা এই সব পাণ্ডুলিপির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিল। ঘটনার শুরু ২০১১ সালে। লিবিয়ায় গাদ্দাফির পতনের পর পুরো সাহারা অঞ্চলে অস্ত্রের বন্যা বয়ে যায়। এ ঠিক পরের বছর ২০১২ শুরুতে স্থানীয় তুয়ারেগ বিদ্রোহী আর আল কায়দা হাত মেলায়, আর ১ এপ্রিলেই জিহাদিরা টিম্বাকটু শহরটা দখল করে নেয়। তো লড়াইটা ছিল আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন বিচারধারার মধ্যে। একদিকে ছিল টিম্বাকটুর শত শত বছরের পুরনো ঐতিহ্য, এক সহনশীল খোলামেলা ইসলাম যা বিজ্ঞান, শিল্পকলা সবকিছুকে আপন করে নিয়েছিল। আর তার ঠিক বিপরীতে ছিল দখলদারদের কট্টর ওয়াহাবি দর্শন, যারা টিম্বাকটুর এই জ্ঞান আর সংস্কৃতিকে ধর্মবিরোধী বা হেরেটিক্যাল বলে মনে করত। শহর দখলের পরেই তারা কঠোর শরিয়া আইন চালু করে দিল। বছরের পর বছর ধরে টিকে থাকা সুফি সাধকদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিল। পুরো শহরের মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। আর ঠিক এই দমবন্ধ করা পরিস্থিতিতেই হায়দারা তার জীবনের সবচেয়ে বড় আর দুঃসাহসিক সিদ্ধান্তটা নিলেন। এখন আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি। কিভাবে একটা গোটা সংস্কৃতির আত্মাকে বাঁচানোর জন্য এক প্রায় অসম্ভব অভিযান চালানো হয়েছিল, চলুন সেটাই দেখি। পুরো অপারেশনটা ছিল একটা লোটেক হাইস্টের মতো, কিন্তু ঝুঁকি ছিল জীবনের। প্ল্যানটা ছিল এরকম: প্রথমে রাতের গভীরে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করা হতো। তারপর সেগুলোকে হাজার হাজার মেটাল ট্রাঙ্কে প্যাক করা হতো। এরপর গাধার গাড়িতে করে সেই ট্রাঙ্কগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া হতো। আর সেখান থেকে শুরু হতো আসল যাত্রা। কখনো বাস, কখনো ট্রাক, কখনো বা নদীপথে নৌকায় করে ৬০০ মাইল দূরের রাজধানী বামাকোতে পাচার করা হতো, পুরোটাই দখলদারদের চোখের আড়ালে। অবশ্যই এত বড় একটা কাজের জন্য প্রচুর টাকার দরকার ছিল। আর সেই সময় এগিয়ে আসে নেদারল্যান্ডসের প্রিন্স ক্লস ফান্ড। তারা জরুরি সাহায্য হিসাবে প্রথমে ১,০০,০০০ ইউরো দেয়, আর সেই টাকা দিয়েই এই বিশাল উদ্ধার কাজটা শুরু করা সম্ভব হয়। কিন্তু শেষ পর্যন্ত ঠিক কতগুলো পাণ্ডুলিপি বাঁচানো গিয়েছিল? সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় ৩.৫ লক্ষ,
ভাবা যায় জিহাদিদের কড়া প্রহরার মধ্যেও তাদের নাকের ডগা দিয়ে ৩.৫ লক্ষ পাণ্ডুলিপি টিম্বাকটু থেকে পাচার করা হয়। এই একটা সংখ্যাই বলে দেয় অপারেশনটা কতটা বিশাল আর কতটা সফল ছিল। পাণ্ডুলিপিগুলো বেঁচে গিয়েছিল, এটা সত্যি, কিন্তু তাদের এক নতুন জীবন শুরু হল, নির্বাসনের জীবন। তারা সুরক্ষিত ছিল, কিন্তু নিজেদের বাড়ি থেকে অনেক দূরে। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে ফরাসি সেনাবাহিনী উত্তর মালিকে মুক্ত করার জন্য একটা মিলিটারি অপারেশন শুরু করে, যার নাম ছিল অপারেশন সার্ভাল। আপাত দৃষ্টিতে এটা ভালো খবর হলেও এটা পরিস্থিতিকে আরও জটিল আর বিপজ্জনক করে তুলেছিল, বিশেষ করে তখনও যে পাণ্ডুলিপিগুলো টিম্বাকটুতে রয়ে গিয়েছিল সেগুলোর জন্য। হায়দারার মনে যে ভয়টা সবসময় কাজ করত, সেটাই সত্যি হওয়ার পথে এগোচ্ছিল। উনি বলেছিলেন, আমি খবর পাচ্ছিলাম যে জিহাদিরা যেদিন শহর ছেড়ে পালাবে সেদিন ওরা সব কিছুতে আগুন লাগিয়ে দেবে, সব ধ্বংস করে দিয়ে যাবে। আর ঠিক তাই হল। হায়দারার ভয়টাই সত্যি প্রমাণিত হল। পালানোর আগে চরমপন্থীরা শহরের সবচেয়ে বড় লাইব্রেরি আহমেদ বাবা ইনস্টিটিউটে হামলা চালাল, আর সেখানে তখনও রয়ে যাওয়া হাজার হাজার অমূল্য পাণ্ডুলিপি এক জায়গায় জড়ো করে সেগুলোতে আগুন ধরিয়ে দিল। যে জ্ঞানকে ওরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারেনি, তার ওপর এভাবেই ওরা শেষ প্রতিশোধটা নিল। আজকে যে পাণ্ডুলিপিগুলো বাঁচানো গিয়েছিল সেগুলো রাজধানী বামাকোতে ক্লাইমেট কন্ট্রোলড স্টোরেজে খুব যত্নে রাখা আছে, কিন্তু টিম্বাকটু শহরটা এখনও পুরোপুরি নিরাপদ নয়। আর সেখানকার লাইব্রেরিগুলো, সেগুলো সব খালি পড়ে আছে। বইগুলো বেঁচেছে ঠিকই, কিন্তু নিজের বাড়ি ছেড়ে তারা এখন সাংস্কৃতিক শরণার্থী হয়ে গেছে। আর এটাই একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যখন একটা সংস্কৃতির আত্মাকে, তার জ্ঞান ভাণ্ডারকে বাঁচানো তো যায়, কিন্তু সেটাকে নিজের ঘরে ফেরানো যায় না, তখন সেই উদ্ধার অভিযানকে কি সত্যি সম্পূর্ণ বলা চলে?